আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধের বিচার যখন করা হয়, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ যদি কোনো দেশ জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে বিচার করে, তাহলে সেটার যে মানদণ্ড, সেই মানদণ্ডটি নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ কি? আন্তর্জাতিক অপরাধ মূলত চারটি। একটি হচ্ছে অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন মানে হচ্ছে একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে ফেলে অন্যায়ভাবে, সেটি অ্যাগ্রেশন। ২ নাম্বার হচ্ছে গণহত্যা। গণহত্যা কি? গণহত্যা হচ্ছে যে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, শিশু নির্বিশেষে যখন কোনো একটা সমাজের কোনো একটা অংশে, কোনো একটা বিশেষ জায়গায় অথবা সারা দেশে গণহারে মানুষকে যখন হত্যা করা হয়, সেটা হলো গণহত্যা বা জেনোসাইড। আর ৩ নম্বরে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ধর্মের কারণে, বর্ণের কারণে, কোনো বিশেষ জাতি হওয়ার কারণে, কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে যদি কোনো বিশেষ গ্রুপ শ্রেণীকে যদি আইডেন্টিফাই করে ক্লিনজিং করার জন্য, অর্থাৎ এই গ্রুপটাকে, এই গোষ্ঠীটাকে শেষ করে দেব, এই রকম কোনো অপরাধ যারা করে সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। যেমন মনে করেন ১৯৭১ সালে মহান মুক্তি সংগ্রামের সময় রাস্তা দিয়ে যখন কোনো লোক হেঁটে যেত, পুরুষ মানুষ হলে পাকিস্তানি আর্মিরা, রাজাকাররা তাদেরকে দাঁড় করাইতো। দাঁড় করাইয়া লুঙ্গি খুলে দেখতো তার মুসলমানি আছে কিনা। যদি মুসলমানি থাকে জিজ্ঞেস করতো কলেমা পড়ো, কলেমা পড়তে পারলে ছেড়ে দিত, আর কলেমা না পড়তে পারলে তাকে গুলি করে মেরে ফেলতো। তার মানেটা কি? তাকে আইডেন্টিফাই করা হতো তার মুসলমানি নাই এবং কলমা জানে না, সে হিন্দু। এবং হিন্দু নারী যখন পেত তাদেরকে ধরে নিয়ে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি আর্মিদেরকে দিত। শুধু হিন্দু নারী না, বাঙালি নারীকেও তুলে নিয়ে এই ইয়েদের হাতে দিত, পাকিস্তানিদের হাতে তুলে দিত। তো হিন্দুদেরকে দেখলেই হত্যা, এইটা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধ। আর এর বাইরে আরেকটি অপরাধ রয়েছে, সেটি হচ্ছে ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমটা হচ্ছে এমন একটা ক্রাইম যে ক্রাইমটা সাধারণত কোনো একটা দেশে স্বাভাবিক অবস্থায় মানুষ করতে পারে না। যেমন ধরেন কোনো একটা জায়গায় পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, বা আনসার বাহিনী আছে, সরকার আছে, প্রশাসন আছে। কোনো একটা ঘটনা ঘটলে সেটা মামলা হচ্ছে, ডায়েরি হচ্ছে, মানুষ বিচারের জন্য যাচ্ছে, মানুষ জেগে উঠতেছে, এখান থেকে বিচার হয়। কিন্তু যখন একটা যুদ্ধকালীন সময় থাকে তখন সরকার থাকে না, প্রশাসন থাকে না, আর্মি কাজ করে না, পুলিশ কাজ করে না। যার ক্ষমতা আছে, শক্তি আছে, সে সেটা করে ফেলে। যেমন মুক্তিযুদ্ধে গেছে, এই জন্য মুক্তিযুদ্ধের বাড়ি থেকে গরুগুলো নিয়ে গেছে রাজাকাররা। মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযোদ্ধার মেয়েকে তুলে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের বউকে তুলে নিয়ে গেছে। অথবা মুক্তিযুদ্ধে গেছে একটা মানুষ, তাকে সেই জন্য তার জমি জমা দখল করে নিয়ে গেছে, তার ফ্যাক্টরি, মেল, কারখানা নিয়ে গেছে, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং একটা হিন্দু মানুষ তাকে ধর্মান্তরিত করে মুসলমান করার জন্য প্রেশার করেছে। এটাকে বলে যুদ্ধ অপরাধ। এই যে চারটা অপরাধ বললাম, অ্যাগ্রেশন, জেনোসাইড, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এবং যুদ্ধ অপরাধ, এই ৪ রকমের অপরাধকে মানে আন্তর্জাতিক অপরাধ বলা হয়। কেন আন্তর্জাতিক অপরাধ বলা হয়, এটার একটা ব্যাখ্যাও আছে। ব্যাখ্যা এবং এটার বিচার কে করবে, কারা করতে পারবে, এটা সম্পর্কেও আইকম্যান কেসে একটা বিখ্যাত একটা জাজমেন্ট আছে। সে আইকম্যান কেসটা ছিল এই ৪৮ বা ৪৯ সালের দিকে, ১৯৪৮ বা ৪৯ সালের দিকে হিটলারের একজন সহযোগী ছিল, তার নাম ছিল আইকম্যান। ইহুদি নিধনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই আইকম্যান জড়িত ছিল, যার কারণে আইকম্যানকে ইসরায়েল খুঁজছে তাকে বিচার করার জন্য। তখন আইকম্যান কি করলো, চুরি করে পালিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনা পালিয়ে যাওয়ার পরে তার চেহারা প্লাস্টিক সার্জারি করে তিনি চেঞ্জ করে ফেলছে, যার কারণে আমি আপনি দেখলে এটা যে এই আইকম্যান সেটা চিনতে পারবো না। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী ঠিকই আইকম্যানকে আইডেন্টিফাই করেছে, করে একটা হেলিকপ্টার নিয়ে জোর করে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসছে তাকে ইসরায়েলিয়ানি যখন তার এই মানবতা বিরোধী অপরাধের বিচার, জেনোসাইডের বিচার, যখন যুদ্ধ অপরাধের বিচার যখন শুরু করে, তখন এই আইকম্যানের পক্ষের আইনজীবী বলল যে আইকম্যানের বিচার করার এখতিয়ার ইসরায়েলের নাই। কেননা যখন অপরাধ সংগঠিত হয় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না, এবং ইসরায়েল পরবর্তীতে মামলার মানে আইন করে পূর্বের বিচার ক্রিমিনাল লয়ে করা যাবে না, এরকম কথা বলা হয়েছিল। তখন ওই আইকম্যান জাজমেন্টে, আইকম্যান মামলায় সেখানে রুলিং হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধ, অ্যাগ্রেশন, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি অথবা ওয়ার ক্রাইম, এই যে 4টা ডিক্লেয়ার্ড ক্রাইম, এই ক্রাইমের বিচার করার জন্য কোনো জুরিসডিকশন ইস্যু নেই। জুরিসডিকশন বলতে অর্থাৎ এই দেশের জুরিসডিকশন আছে, ওই দেশের নাই, বিষয়টা এরকম না। যেই কোনো দেশ, যেই কোনো আন্তর্জাতিকভাবে অথবা জাতীয়ভাবে সে বিচার করতে পারবে। তো তাহলে বোঝেন এটা কত ব্রড। কিন্তু এখানে
এই বিচারটি করতে গেলে আপনাকে দেখতে হবে যে এখানে বায়াসনেসের কোনো ইস্যু আছে কিনা। যদি বায়াসনেস ইস্যু থাকে তাহলে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালত, এই আন্তর্জাতিক অপরাধের বিচার তখন কিন্তু প্রশ্নের সম্মুখীন এবং সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। একটি মামলার কথা বললে আপনারা বুঝতে পারবেন। আইকম্যানের কেস তো বললাম, এরপরে আরেকটি মামলা হচ্ছে পিনেচেট। পিনেচেট মামলাটা হচ্ছে, এই পিনেচেট ছিল চিলির একজন রাষ্ট্রনায়ক, স্বৈরশাসক, দীর্ঘদিন শাসন করেছে, অসংখ্য হত্যা, ধর্ষণ, নির্যাতন, গুম এবং জেনোসাইডের সাথে তার সম্পৃক্ততার কথা পুরো বিশ্ব জানে। তখন 1998 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে এই পিনেচেট এসেছিল লন্ডনে, মানে নানান রোগে আক্রান্ত হয়ে সে লন্ডনে এসেছিল চিকিৎসা নিতে। চিকিৎসা নিতে আসার পর এই ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে এই কারণে যে সে মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যুদ্ধ অপরাধ বা ওয়ার ক্রাইম বা এগুলা করেছে, সুতরাং তার বিচার তারা করবে। কারণ যেহেতু আইকম্যান কেসে বলা হয়েছে না যে পৃথিবীর যে কোনো দেশ বিচার করতে পারবে, সুতরাং তারা পারবে। তো এই বিষয়টা তখন ব্রিটিশ আদালতে আইকম্যানের লয়াররা মামলা করার পরে একটা প্রশ্ন দেখা দিল যে আসলে পারে কি পারে না। তখন মামলাটি হাউস অফ লর্ড পর্যন্ত যায়। তখন হাউস অফ লর্ডে যখন যায়, লর্ড হপম্যান ছিলেন তখন জাস্টিস এবং তার নেতৃত্বে 5 সদস্যের একটি মানে জাজেস প্যানেল এটা ডিসিশন নিচ্ছিল। তখন জাজদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। 3জন জাজ এই পিনেচেটের বিচারের পক্ষে রায় দিয়েছে আর 2জন জাজ ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছে। তো ডিসেন্ডিং জাজমেন্ট মানে হচ্ছে ওই 3জনের সাথে একমত পোষণ করেনি। না পোষণ করার কারণে যেহেতু 3জন মেজরিটি, সেই জন্য সিদ্ধান্ত হলো যে আইকম্যানের পিনেচেটের বিচার ইউকেতে হবে, ইউনাইটেড কিংডম তার বিচার করতে পারবে এবং বিচার হবে। পরবর্তীতে পিনেচেট এখানে একটি জুডিশিয়াল রিভিউ করে বলল যে আমার যে বিচার করবে, যারা জাজমেন্ট দিয়েছে যে 3জন, এই 3জনের মধ্যে একজন ছিল লর্ড হপম্যান। এই লর্ড হপম্যান 1992 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ছিল এবং তার বউ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অ্যাক্টিভিস্ট ছিল। এবং সেই সময়ে পিনেচেটের বিরুদ্ধে তারা বিভিন্ন সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, তার বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দিয়েছে এবং তারকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য বহু সমাবেশ করেছে। সুতরাং এই কারণে তারা বায়াসড, অর্থাৎ পিনেচেটের যে বিচার তারা করলো, বিচার করে যে বললো তার এখানে এই ক্রিমিনাল অপরাধের বিচার হবে, যে জাজমেন্ট দিয়েছে সেই মেজরিটি জাজদের একজন এই হপম্যান যেহেতু বায়াসড, তখন এই বিচারটি এই মামলাটির যিনি জাজমেন্ট দেন তার নাম হচ্ছে লর্ড ব্রাউন উইলকিনসন। তো লর্ড ব্রাউন উইলকিনসন বললেন যে আমি জানি, আমরা দেখতেছি লর্ড হপম্যান আসলে কোনো বায়াস ছিলেন না, তিনি আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক মানদণ্ডে বিচারটা যেরকম হওয়া দরকার সেইভাবে বিচার করেছেন, কিন্তু অ্যাপারেন্ট বায়াস, অর্থাৎ দেখা যাচ্ছে মানে পারতপক্ষে দেখতে মনে হয় যেন বায়াস। কেননা তিনি যেহেতু এই পিনেচেটের বিরুদ্ধে আগে কথা বলেছেন, তার বিরুদ্ধে অনেক সভা সমাবেশ করেছেন, সেই জন্য মানে এই লর্ড হপম্যানের দেখতে বায়াস মনে হচ্ছে। সুতরাং অ্যাপারেন্ট বায়াস হওয়ার কারণে ওই জাজমেন্টটিকে খারিজ করে দেওয়া হয়, অর্থাৎ এই পিনেচেটকে যে বিচার করবে, যে জাজমেন্টটি হয়েছে সেই জাজমেন্টটি বাতিল হয়ে যায় এবং বলা হয় যে আরেকটি আদালত বসিয়ে তার বিচার, মানে এখানে তার বিচার করা যাবে কিনা সেটা সমাধান করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম ব্রিটেনের নানান কূটনীতিক প্রচেষ্টার অংশ হিসেবে এবং যেহেতু সে অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, তখন তাকে ফেরত পাঠায় সিলিতে। তো এই জিনিসটা দ্বারা যেটা বোঝাতে চেয়েছি, বাংলাদেশে যে বিচারটা হচ্ছে, এই বিচারটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিচার, অর্থাৎ বিচারটা হচ্ছে আমাদের দেশীয় একটা ট্রাইব্যুনালে, কিন্তু সেটি হচ্ছে কিসের বিচার? আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধের বিচার। এই 4টি বিচার যখন আন্তর্জাতিকভাবে করতে যাবেন, তখন আপনার লয়ারের মান আন্তর্জাতিক হতে হবে, আপনার বিচারকের মান আন্তর্জাতিক হতে হবে, আপনার যে প্রসিডিউর সেই মানটাও আন্তর্জাতিক হতে হবে। এখন লয়ারের মানের আন্তর্জাতিকতা হলো যে 3জন জাজ যে জাজমেন্ট দিয়েছে, এই 3জন জাজের একজন জাজও জীবনে একদিনও এর আগে একটি মামলাও সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে শুনানি করেনি এবং জাজমেন্ট দেয়নি। তার মানে হচ্ছে তারা বায়াস তো ছিলই। কারণ বায়াস কেন ছিল? এই যে শামসুজ্জামান, ইনি কিন্তু এই বিএনপির নেতা ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ছিলেন, শেখ হাসিনার পাশে চাই বলে বহু বক্তৃতা বিবৃতি দিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আর রাজাকার তাইজুল, সে তো শেখ হাসিনার বিরুদ্ধে পাইলে মেরে ফেলে, আমার সামনেই অনেক বক্তৃতা আমি দেখেছি। তো সুতরাং সেই জন্য বলছি, টপ টু বটম একটা বায়াস কোর্টের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে, যেটা এই স্কোপের মধ্যেই পড়ে না। কারণ 2024 সালে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সরকারের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যে, যে দাওয়া পাল্টা দেওয়া, গুলি, বন্দুক, অগ্নি সংযোগ হয়েছে, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল যে যারা অপরাধ করে, যারা মানুষের জান এবং মালের উপরে আঘাত করে, তাদেরকে
দমন করা, মানে দুষ্টের দমন শিষ্টের লালন, এই দুষ্টদেরকে দমন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, নাইলে রাষ্ট্র থাকবে কেন? এবং এখন পুলিশ বলছে যে আপনারা কি করবেন, গুলি করে দিবেন, অর্ডার দিবেন আগুন দিলে। তাহলে টিভি ভবনে যখন আগুন দিছে তখন কি গুলির অর্ডার হবে না? এক, সেজন্য বলছি যে এই বিচারটি হয়েছে মাত্র একটা মানে প্লড একটা বিচার, কি বলবো, এরকম বিচার পৃথিবীতে কখনো হয় নাই। এবং আগস্ট মাসে এই বিচারের অ্যাকচুয়াল ট্রায়ালটি আগস্টে শুরু হয়, শেষ হয়ে গেছে 4 মাসে। অথচ আপনি গোলাম আজমের বিচার, সাইদির বিচার, মীর কাসিমের বিচার, ওদের বিচার দেখেন, এক একটা বিচার হতে 2 বছর, 3 বছর, 4 বছর সময় লেগেছে। কারণ কি? কারণ হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে কম বেশ। কিন্তু এখন এখানে কোনো রাগ ডাক নেই। 1971 সালে যারা পরাজিত হয়েছে তারা এখন 71 সালে বিজয়ীদের বিচার করছে, এটাই স্বাভাবিক, এরকমই হওয়ার কথা। কিন্তু আন্তর্জাতিকতা যে বিষয়টা, এটার লেশ মাত্র এখানে নেই এবং থাকার কোনো সম্ভাবনা ছিল না। দ্বিতীয়ত আরেকটা বিষয় যদি আপনারা দেখেন, যে এই যে মনে করেন জাজমেন্ট গুলা হচ্ছে, এই জাজমেন্ট গুলা কারা লিখতেছে? জাজমেন্ট গুলাতে এই জাজের যে তিনজন বিচারকের মধ্যে রুল হচ্ছে মিনিমাম 2 জন যদি উপস্থিত না থাকে তাইলে কোনো শুনানি হতে পারবে না। এই হিয়ারিং যেদিন জাজমেন্ট হয় তার 1 মাস আগ থেকে যিনি প্রধান, তিনি মানে চেয়ারম্যান যিনি, তিনি ছুটিতে ছিলেন। আর যে 2 জন, তাদের সকালে একজনই শুনতেন, বিকালে একজনই শুনতেন, এবং এই 2 জনই শুনতেন আলাদা আলাদা ভাবে। তার মানে হচ্ছে এই যে কোর্টের রুল, সেটাও ফলো করা হয় নাই। এইরকম ভাবে আমি যদি লিস্টটি দেই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু এই কথাটি শেষ পর্যন্ত বলতে চাই যে এখানে বায়াসড মানুষ, জাজ বায়াসড, লয়াররা বায়াসড, এবং সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তার কুত্তা মার্কা হাসি আমরা সবাই দেখেছি। এবং আমরা বুঝেছি সে যে মানে কোর্টের, ওই যে ডিস্ট্রিক্ট কোর্টের একটা মানে দালাল, উকিলদের দালাল, সেই লোককে দিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসিটা নিশ্চিত করেছে। আজকে আপনারা দেখেছেন প্রথম আলোতে ডেভিড বার্গম্যান, ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই, এটা লেখা লিখেছে, বলছে এই মামলার যে বিচার, এই বিচার প্রক্রিয়া প্রশ্নসিদ্ধ। আপনারা পড়ে নেবেন, তার আলোচনা নিয়ে আমি যেতে চাই না। ডেভিড বার্গম্যানেরা বার্গম্যানের জায়গায় থাকুক, আপনারা আপনাদের জায়গায় থাকেন। শুধু একটা কথা বোঝেন, এই বাংলাদেশে আপনারা যারা অনেকে আওয়ামী লীগ করতেন বা মৌন সমর্থক ছিলেন, কিন্তু মনে করতেন আওয়ামী লীগ কোনো সঠিক চালাচ্ছে না, নানান প্রপাগান্ডা শুনে আপনাদের মন ভারী হয়ে উঠছিল, কিন্তু আজকের দেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝছেন এই দেশটা মানুষের দেশ না, এটা একটা হায়নার দেশ এখন চলছে। আর শেখ হাসিনার যে দেশ ছিল দস্যুগুলি, সেটা মানুষের দেশ ছিল, সেটা মানুষের সরকার ছিল, মানুষের শাসন ছিল। এখন যেটা চলছে এটা শয়তানের শাসন, এটা ইবলিসের শাসন, এটা জাহান্নামী শাসন। এই জাহান্নামী শাসন অবসান করার জন্য আমরা কাজ করছি, আপনারা কাজ করছেন। ঘরে কাজ হচ্ছে, বাইরে কাজ হচ্ছে, সমগ্র পৃথিবীতে কাজ হচ্ছে। একদিন এরা বাসমান ফেনার মতো উড়ে যাবে। সাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী এই অন্ধ মৌলবাদী শক্তিকে পরাজিত করে এই উর্বর পলিমাটির দেশ, এই বঙ্গভূমিকে আমরা আবার সঠিক পথে নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকবেন।